আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা বিগত ক্লাস খুব এনজয়ের সাথেই করেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে থাকি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে এই ব্যাপারটি জানতে হবে। দেন এই ব্যাপারটি আরো বেশি ক্লিয়ার করার জন্য কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? উত্তর: মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কিছু বুঝতে পারলে? আচ্ছা, না বুঝলে কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ছবিটার দিকে একটাবার তাকাও তো, একটু থিঙ্ক করো, একটু ভাবো যে আসলে এখানে কি হচ্ছে। এই পাশে যে হাতটা দেখতে পাচ্ছ, সো ধরে নাও এটা তোমার হাত, এবং এই পাশে যে হাতটা দেখতে পাচ্ছ এটা ধরে নাও যে এটা তোমার বানানো একটা রোবটের হাত। তুমি মানুষ আর সে হচ্ছে রোবট, ঠিক আছে? তো ওই রোবটের হাতটা যখন, তার আঙ্গুলটা যখন তোমার আঙ্গুলের সাথে মেশাচ্ছে, তখন এটা কল্পনা করো যে তোমার ভিতরে থাকা যে নলেজ, যে জ্ঞান, যে বুদ্ধি, সেই বুদ্ধিটা কপি হয়ে রোবটের হাতের ভিতর দিয়ে রোবটের মস্তিষ্কে গিয়ে ঢুকে যাচ্ছে। এবং এটা ঢোকার পরে কি হচ্ছে, যে তুমি যা করতে পারো, তুমি যা জানো, তুমি যা ভাবো, ঠিক সেম জিনিসটা রোবট করতে জানে, রোবট করতে পারে, রোবট ভাবতে জানে। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে মানুষ তার নিজস্ব চিন্তা শক্তি, নিজস্ব ভাবনাকে কোনো একটা যন্ত্রের মধ্যে দিয়ে সেই যন্ত্রের দ্বারা সেই কাজটাকে করিয়ে নেয়। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আসলে নলেজ বা বুদ্ধি এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সৃষ্টিকর্তা যেটা দিয়ে থাকে, আল্লাহ প্রদত্ত, সেটা কি মানুষ, মানুষের ব্রেনে যে বুদ্ধিটা আছে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বুদ্ধি। আর মানুষ ওই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তার যে বুদ্ধি সে যখন কোনো যন্ত্রের মধ্যে দেয়, তখন ওই বুদ্ধিকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। সোজাই কথা হলো যে মানুষের জ্ঞান কোনো যন্ত্রের মধ্যে দিয়ে সেই যন্ত্রকে ব্যবহার করা বা ওই জ্ঞানটাকে ব্যবহার করাটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এইবার আসো আরো একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন অ্যালান টুরিং। 1950 সালে তার উদ্ভাবিত টুরিং টেস্ট এর মাধ্যমে কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা তা পরীক্ষা করা হয়। সো ইনি একজন একজন বিজ্ঞানী, নাম হচ্ছে অ্যালান টুরিং। সো তার মাথায় একটা চিন্তা আসলো যে আমরা তো ভাবি এবং আমাদের তো চিন্তা করার ক্ষমতা আছে। আচ্ছা, রোবট কি চিন্তা করতে পারে? বা রোবটের বা যন্ত্রের কোনো চিন্তা করার ভাবনা, এই শক্তিটা আছে কিনা? তো এই জিনিসটা নিয়ে উনি 1950 সালে টুরিং টেস্ট নামক একটা পরীক্ষা চালায়। বুঝতে পেরেছো? যেহেতু এআই এর ফার্স্ট অফ অল এআই নিয়ে তিনি স্টার্ট করেছিলেন, এই জন্য তাকেই এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হচ্ছে। ঠিক আছে, এবার চলো আরো একটা প্রশ্নের উত্তর আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শব্দটি সর্বপ্রথম কত সালে উল্লেখ করেন? উত্তর হচ্ছে যে 1956 সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। সো এইখানে তুমি একটা জিনিস ভাবো, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এই শব্দটা ব্যবহার করা দুটা কিন্তু দুই সময়ের এবং দুইজন মানুষের। সো ইনি চিন্তা করতেন যে যন্ত্রের মাধ্যমে চিন্তা করার ক্ষমতা আছে কিনা, সেই জিনিসটা উনি টেস্ট করছেন, পরীক্ষা করছেন। ঠিক আছে, কিন্তু তারই প্রায় 6 বছর পরে অন্য আরেকজন, যুক্তরাষ্ট্রের অন্য আরেকজন যার নাম হচ্ছে জন ম্যাকার্থি, তিনি
এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই শব্দটি ব্যবহার করেন, উল্লেখ করেন উনি। ঠিক আছে, কিন্তু অ্যালান টুরিং যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে টেস্ট পরীক্ষা চালনা করেছিলেন, কিন্তু উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি ব্যবহার করেননি। এই শব্দটি কে ব্যবহার করেছেন? জন ম্যাকার্থি। বুঝতে পেরেছো? কত সালে? 1956 সালে। এই সালগুলো তোমরা মনে করে রাখবে, বুঝছো, মুখস্থ করে রাখবে। তার কারণ হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সালগুলো এবং এই প্রশ্নগুলো। তো এইবার চলো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নিই। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। কৃত্রিম বুদ্ধিমত্তা কি জিনিস সেটা নয় আমরা বুঝলাম, যে মানুষের জ্ঞানকে কোন একটা যন্ত্রের মধ্যে দিয়ে সেই যন্ত্র থেকে হচ্ছে যে মানে কোন একটা উপকার গ্রহণ করা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। যে তুমি তোমার জ্ঞানটা যন্ত্রের মধ্যে দিয়েছো, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা তো না হয় আমরা তো ওই করলাম, বানালাম, কিন্তু এটার প্রয়োগটা কোথায়, এর উপকারিতা কি সেটা জানি আমরা। প্রধানত রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়। কোথায়? রোবোটিক্সে, যেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। এছাড়াও এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, প্রাকৃতিকভাবে ভাষার প্রক্রিয়াকরণ, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছ? তো এই এতটুকুর মধ্যে থেকে আমাদের হচ্ছে যে দুটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম এবং হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে এক্সপার্ট সিস্টেম কাকে বলে, যার উত্তর এক্সপার্ট সিস্টেম হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রো প্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারে। অনেকে বুঝেছো, যারা আসলে তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত তারা বুঝেছো, কিন্তু যারা তথ্য প্রযুক্তির সাথে একেবারেই যুক্ত না, তাদের হয়তোবা মাথার ওপর দিয়ে গিয়েছে এই ব্যাপারটা, তাই না? আচ্ছা, সহজে আমি তোমাদেরকে বোঝাই। এ পর্যন্ত যতগুলো ক্লাস করেছি, তোমাদেরকে আমি কি করেছি বলো? তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসেরই গুরুত্বপূর্ণ কিছু জিনিস গুগল থেকে দেখিয়েছি না? কোত্থেকে দেখেছি বলো? গুগল থেকে। সো গুগলতে আমি গুগলকে প্রশ্ন করলাম, গুগল আমাকে বিভিন্ন ধরনের উত্তর দিল। আচ্ছা বলো তো, গুগল কি মানুষ? তোমরা বলো, গুগল কি মানুষ? না। তাহলে আমি গুগলকে প্রশ্ন করলে গুগল আমাকে কিভাবে উত্তর দিচ্ছে? গুগল আমাকে কিভাবে উত্তর দিচ্ছে বলো? হ্যাঁ, গুগল আমাকে উত্তর দিচ্ছে, সে আসলে একটা এক্সপার্ট সিস্টেমকে মেনটেন করে চলে। এক্সপার্ট সিস্টেমকে মেনটেন করে চলে, যার মধ্যে এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে আমি যদি তাকে জিজ্ঞেস করি তাহলে সে আমাকে সেটা উত্তর দেয়। তো এক্সপার্ট সিস্টেমের সিস্টেমটা হচ্ছে এইরকম, যে সে আসলে আগে থেকেই কিছু প্রশ্ন তার মধ্যে দিয়ে দেওয়া হবে, কিছু উত্তর তার মধ্যে দেওয়া হবে, এবং পরবর্তীতে ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করবে এবং তার উত্তর জানতে পারবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আরো একটি উত্তর দিয়েছি, এটা হচ্ছে যে সিস্টেমে কোনো বিষয়ের উপরে বিশাল তথ্য সংগ্রহ করে ওই বিষয়ের উপরে যে কোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থা রাখা হয় তাকে এক্সপার্ট সিস্টেম বলে। ওই যে আগে যে কথাটা বললাম, যে একটা সিস্টেম, ধরো গুগল একটা সিস্টেম, যে গুগলের মধ্যে আমি হচ্ছে কোনো একটা বিষয়ের তথ্য আগে থেকেই রেখে দেওয়া আছে, জাস্ট আমি পরবর্তীতে জাস্ট প্রশ্ন করলাম আর সে আমাকে আনসার দিয়ে দিল, উত্তর দিয়ে দিল। এবার আরো একটি প্রশ্ন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক কাকে বলে? উত্তর, নিউরাল নেটওয়ার্ক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। একটা কথা মনে পড়লো এটা নিয়ে, যে ধরে নাও আমরা বাংলাদেশি মানুষ, আমরাও এক ধরনের নিউরাল নেটওয়ার্ক। তার কারণ হচ্ছে কি, যে চায়নারা যা আবিষ্কার করে আমরা দেখবা যে হচ্ছে সাথে সাথে সেটার 2 নম্বর প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হয়ে গেছে, মানে সেটাকে নকল করা হয়েছে। বুঝতে পেরেছ? মানে তারা যেভাবে জিনিসটা তৈরি করলো, ঠিক অনেকটাই তার সেম মতো করে বাস আমাদের দেশে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বাইরের দেশে হয়তো হতে পারে, কিন্তু আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আমরা বিজ্ঞানী বলে উপস্থাপন করতে পারি, তাই না? কারণ আমাদের ভিতরে কপি করা আরেক
জনের জিনিসটাকে নকল করা, এই প্রবণতা অনেক বেশি রয়েছে। ঠিক আছে, তো নিউরাল নেটওয়ার্ক কি করে, যে মানুষের যে জ্ঞান, যে বুদ্ধি, যে উপায়ে কাজ করে, সেই ওই উপায়কে নকল করার উদ্যোগ নেয়, নকল করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? তো এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা রোবোটিক্স নিয়ে আলোচনা করব, যে রোবোটিক্স এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক বড় একটা এক্সাম্পল আছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।